আমরা চলে এলাম আমাদের ভারতের স্বাধীনতা আন্দোলনের একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টারে, যেখানে সাইমন কমিশন, স্বরাজ পার্টি, এই জায়গাটা নিয়ে আমি একটু আলোচনা করব। এবং এখান থেকে আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে এই স্বরাজ্য দল কিভাবে তৈরি হয়েছিল আর সাইমন কমিশনের রাস্তায় কিভাবে গেছিল। আচ্ছা, এটা বলতে গেলে আমরা জানবো যে 1923 সালে স্বরাজ্য দল তৈরি হয়েছিল 1 জানুয়ারি, যেটাকে আমরা অফিসিয়াল ডেট বলি। মতিলাল নেহরুর বাসভবন আনন্দ ভবনে হয়েছিল। কিন্তু এখানে আমরা এটাও জেনে রাখবো যে এই আনন্দ ভবনে তৈরি হওয়ার আগে 1922 সালে যখন গয়া অধিবেশন হয়েছিল, যখন চিত্তরঞ্জন দাস প্রেসিডেন্ট ছিলেন, তখন উনি কিন্তু আমাদের এই স্বরাজ্য দলটাকে আনঅফিসিয়ালি তৈরি করেছিলেন, যার আমাদের প্রেসিডেন্ট হয়েছিলেন স্বয়ং সিআর দাস নিজে, এবং সেক্রেটারি হয়েছিলেন মতিলাল নেহরু, এবং সঙ্গে আমাদের যতীন্দ্রমোহন সেনগুপ্ত বা আমাদের ছিলেন হচ্ছে বিট্টল ভাই প্যাটেলের মতো বর্ষিয়ার নেতা। এবং এখান থেকে তারা ঠিক করেই ফেলে যে আমাদের যে সমস্যাটা নিয়ে তৈরি হয়েছিল সেটা হচ্ছে আমাদের প্রো চেঞ্জার আর নো চেঞ্জারের ব্যাপারটা। লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে প্রবেশ করব এবং প্রবেশ করে আমরা বিরোধিতা করব, এটা হচ্ছে আমাদের প্রো চেঞ্জারের হচ্ছে আমাদের একটা বড় বৈশিষ্ট্য ছিল। আর নো চেঞ্জার যারা বলেছিল আইনসভায় ঢুকবো না এবং আইনসভার বিরোধিতা করব না, তারা নো চেঞ্জার। ঠিক আছে, এইভাবেই আমরা দেখলাম। এবং এইখানে আমাদের প্রো চেঞ্জার আর নো চেঞ্জারের মধ্যে এবার কারা ছিল নো চেঞ্জার? নো চেঞ্জার গ্রুপে ছিল হচ্ছে আমাদের, মনে রাখতে হবে, গান্ধীজির শিষ্যরা, যেমন হচ্ছে চক্রবর্তী রাজাগোপালাচারী, যেমন আমাদের বল্লভভাই প্যাটেল, এবং অবশ্যই ছিলেন রাজেন্দ্র প্রসাদ। এরা সবাই ছিল হচ্ছে আমাদের কি বলবো কোন গ্রুপ? নো চেঞ্জার গ্রুপ। এবং এবার দেখো তোমরা এই প্রো চেঞ্জার গ্রুপের সদস্যদের মধ্যে আরো কয়েকজনের নাম এখানে বলতে হয়। যেমন হচ্ছে আমাদের এখানে সত্যমূর্তি, এনসি কেলকার, ঠিক আছে, এই যেখানে বললাম হচ্ছে সত্যমূর্তি এবং এনসি কেলকার, দুজনের নাম আলাদা করে বলতে হয় জয়কার, তাই তো? এরাও ছিল। জাতীয় আন্দোলনের কর্মসূচি গ্রহণ করা এদের মূল কাজ ছিল, এবং এদের আমাদের কি বলবো একটা সমর্থক গোষ্ঠী এসে গেছিল যারা হচ্ছে নো চেঞ্জার গ্রুপ। নো চেঞ্জার গ্রুপের হচ্ছে আমাদের ছিল রাজেন্দ্র প্রসাদ, বল্লভভাই প্যাটেল, রাজাগোপালাচারী ছাড়া আনসারি, কস্তুরীবাই আয়াঙ্গার, এরা আবার ছিল এই গ্রুপে। গ্রামোন্নয়ন, হরিজন, খাদি, নৈ তালিম, অস্পৃশ্যতা বর্জন, ঠিক আছে, হিন্দু মুসলিম ঐক্য স্থাপন, এগুলো হচ্ছে ওদের মূল কাজ ছিল। এবার দেখো এখান থেকে আমি আরো একটা কথা বলবো। সিআর দাস যখন এই স্বরাজ পার্টি তৈরি করতে গেছিল তখন গোড়ার দিকে কিন্তু খুব একটা সফল হয়নি, কারণ সিআর দাস যে ভোটগুলোর কথা বলেছিল 1740, তার মধ্যে ভোট পড়েছিল 890টা তার পক্ষে আর বাকিটা বিপক্ষে। ঠিক আছে, যার জন্য কিন্তু সিআর দাস যথেষ্ট হতাশ ছিল। আর তারপরে তো বললাম স্বরাজ্য দল কিভাবে তৈরি হয়ে গেল। এবার ওদের অনেকগুলো লক্ষ্য ছিল, বলেছিল আইনসভা নির্বাচনে জিতে সবার ভেতর থেকে সুসংঘবদ্ধ, নিয়মিত ও নিরন্তর বাধাদান করে সরকারকে বিপাকে ফেলা। এটা চেয়েছিল নানা বিল ও প্রস্তাব তুলে জাতীয়তাবাদের অগ্রগতিকে সাহায্য করা। নেক্সট, আমাদের সুনির্দিষ্ট অর্থনৈতিক নীতি গ্রহণ করে বিদেশি শোষণ বন্ধ করা হলো। এবার যখন এই স্বরাজ্য দল গঠন হয়েছিল তখন ভাইসরয় লর্ড রিডিং ছিল আর সচিব ছিলেন লর্ড বার্কেনহেড। এবার আমরা যেটা দেখেছিলাম, সুভাষচন্দ্র বাংলার কথা, আয়েঙ্গারের রঙ্গস্বামী আয়েঙ্গারের স্বদেশ মিত্রম, কেলকারের কেশরী, এই পত্রিকাগুলো যথেষ্ট তোমার কি বলবো একটা স্ট্রং অ্যাপ্রোচ রেখেছিল, মানে যথেষ্ট ভালো দাবি রেখেছিল। তোমরা নিশ্চয়ই জানো তিলক মারা গিয়েছিল আমাদের 1920 সালে, 1920 1 আগস্ট। তারপরে যার হাতে এই কেশরী পত্রিকা পড়েছিল সেটা হচ্ছে এনসি কেলকার তখন এই পত্রিকার মাধ্যমে আমাদের স্বরাজ্যের কর্মসূচিগুলো কিন্তু আমাদের সামনে তুলে ধরেছিল। যাই হোক, এবার আমরা এখান থেকে যেটা দেখতে পাবো সেটা হচ্ছে আমাদের এই যে একটা প্রথম 23 আর 26 দুবার ভোট হয়েছিল। 23-এর যে ভোট হয় তাতে মুম্বাইতে 32টা পেয়েছিল, যুক্তপ্রদেশে 29টা, তাই তো, আসামে 13টা, মধ্যপ্রদেশে 54-র মধ্যে 41টা আসন পেয়ে গেছিল। ঠিক আছে, এইবার যেটা এখানে বলে যে 104-টের মধ্যে 44টা, কেউ বলে 105টার মধ্যে 41টা, এরকম ব্যাপার আছে। ঠিক আছে, যথেষ্ট মানে বিতর্কিত ব্যাপারটা। তোমরা খালি 41টা আসন মনে রাখলেই হবে। 47টা আসন লাভ করেছিল বাংলায়,
এখানে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিল, ঠিক আছে, যার মধ্যে 21টাই মুসলিম আসন ওরা পেয়েছিল। এবং এই সময় একটা ঘটনা ঘটে, প্রবীণ নেতা সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, যিনি কংগ্রেসের নেতা, তিনি হেরে যান কার কাছে? একদম নবীন নেতা ডক্টর বিধানচন্দ্র রায়ের হাতে। বিধানচন্দ্র রায় কিন্তু এখান থেকে সিআর দাসের হয়ে লড়াই করেছিল। বিহার আর উড়িষ্যা একটা আসন লাভ করতে পারেনি। স্বরাজ্য দল কেন্দ্রীয় আইন পরিষদে 101 আসনের মধ্যে 45টা আসন লাভ করেছিল। এই যে, ঠিক আছে, এই দলে মতিলাল নেহরু বিরোধী দল নেতার পদ লাভ করেন। এই যে 101টার মধ্যে 45টা, এবার কেউ কেউ এটাকে 141টার মধ্যে, একটার মধ্যে আমাদের 42টাও বলে, ঠিক আছে, হয়ে গেল। এইবার দেখো 23 সালে আমাদের বিট্টল ভাই প্যাটেল কেন্দ্রীয় আইনসভায় আমাদের সদস্য হিসেবে জয়েন করলো, আর 25 সালে কি হলো? সভাপতি হলো। মনে থাকবে এটা। সরকারের কাছে বন্দি মুক্তি, দমনমূলক আইন প্রত্যাহার, প্রাদেশিক স্বায়ত্তশাসন দাবি, এগুলো জানানো হয়েছিল। নরমপন্থী ও মুসলিম সদস্যের সঙ্গে জোট বেঁধে জাতীয়তাবাদী দল গঠন করলো। ঠিক আছে, মনে থাকবে। নেক্সট, তারপরে হচ্ছে এইখানে আমরা যেটা বললাম সেটা হচ্ছে সুভাষচন্দ্র বোস প্রধান কার্যনির্বাহক, চিফ এক্সিকিউটিভ অফিসার, সুরাবর্দী হচ্ছে ডেপুটি মেয়র হলো। মনে থাকবে, সুরাবর্দী এই সময় ডেপুটি মেয়র হলো। চিত্তরঞ্জন দাসের সুদক্ষ নেতৃত্বে স্বরাজ্য দল বাংলার মুসলমানদের সঙ্গে একটি সমঝোতায় এসেছিল। 23 ডিসেম্বর সম্পাদিত, ঠিক আছে, এই সমঝোতা চুক্তি বেঙ্গল প্যাক্ট বা বাংলা চুক্তি নামে পরিচিত হয়েছিল। হলো, মনে থাকবে। এবার 23 সালে আমাদের এই যে সমঝোতা চুক্তি সম্পাদিত, বেঙ্গল প্যাক্ট। বেঙ্গল প্যাক্ট হচ্ছে যেখানে বলা হয়েছিল যে আমাদের মুসলিমদের সংখ্যা যেখানে বেশি, 55 থেকে 60% মতো, সেখানে তাদের চাকরি বাকরির অধিকার দেওয়া হবে, তাই তো? হয়ে গেল। এইবার যেটা হলো, এটা থাকবে কিনা, তাই তো? এর অনেক রকম প্রশ্ন নিয়ে উঠে এসেছিল। 50% সুরক্ষিত থাকবে, বলেছিল যে মসজিদের সামনে গান বাজনা বন্ধ করা হবে, বকরির দিনে গোহত্যা নিয়ে কেউ কোনো প্রশ্ন তুলবে না, ঠিক আছে। কিন্তু অনেক শর্তাবলী মানা হলো, শেষ পর্যন্ত কাকিনাড়াতে অনুষ্ঠিত কংগ্রেসের বার্ষিক অধিবেশনে এই চুক্তিকে সমর্থন জানায়নি। প্রদেশে ডায়ার্কি প্রথাকে অচল করাও যায়নি। আইনসভায় সরকারি বাজেট প্রস্তাব ও অন্যান্য গুরুত্বপূর্ণ আইনের পাশে স্বরাজ্য দলের সদস্যরা বাধা দিলে গভর্নর জেনারেল তার 1911 খ্রিস্টাব্দে মন্টফোর্ড আইন বলে বিশেষ ক্ষমতার দ্বারা পাশ করিয়ে নেন, ঠিক আছে, তা নিষ্ফল হয়ে যায়। 25 সালের 16ই জুন দার্জিলিং এর এক পর্যটন কেন্দ্রে হৃদরোগে আক্রান্ত হয়ে চিত্তরঞ্জন দাস মারা গেলে দলের শক্তি ক্ষীণ হয়ে যায়, ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে। 25 সালের 16ই জুন দার্জিলিং এ এক পর্যটন কেন্দ্রে আমাদের হৃদরোগে আক্রান্ত হয়ে যখন সিআর দাস মারা যাচ্ছেন, তখন দলের শক্তিটা, পাওয়ারটা একদম নষ্ট হয়ে গেল, দলের শক্তি ক্ষীণ হয়ে গেল, ঠিক আছে, মনে থাকবে এটা। স্বরাজ দলে দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের মৃত্যুর পর নেতৃত্বের প্রশ্নে বিরোধ দেখা দিল। বাংলায় বীরেন্দ্রনাথ শাসমল বনাম যতীন্দ্রমোহন সেনগুপ্ত এবং যতীন্দ্রমোহন সেনগুপ্ত বনাম সুভাষচন্দ্র বসু গোষ্ঠীর বিরোধ বাড়ল। উত্তরপ্রদেশে মতিলাল নেহরু আর মদন মোহন মালব্যের বিরোধ স্বরাজ্য দলকে একেবারে ধ্বংসের দিকে ঠেলে দিল, ঠিক আছে। একটার সঙ্গে একটা, বীরেন্দ্রনাথ শাসমলের সঙ্গে যতীন্দ্রমোহন সেনগুপ্ত, যতীন্দ্রমোহনের সঙ্গে হচ্ছে সুভাষচন্দ্র, মতিলালের সঙ্গে হচ্ছে মদন মোহন মালব্য, প্রত্যেকের সঙ্গে একটা সংঘর্ষ, যেটা হলো আলটিমেটলি এটার একটা ক্ষতি করলো। এবং আস্তে আস্তে 26 সালে যখন ভোটে হেরে গেল, সেই সময় লাজপত রায়, মদন মোহন মালব্য, ঠিক আছে, এরা নিষ্ক্রিয় হয়ে গেল এবং মতিলাল নেহরুর আচরণে বীতশ্রদ্ধ হয়ে কেলকার জয়কার ও মুঞ্জে রেসপন্সিভ কোঅপারেশন দল তৈরি করলো, যাকে আমরা রেসপন্সিভ কোঅপারেশন পার্টি বলি। আর মদন মোহন আর লালা লাজপত রায় তারা কি বলেছিল? তৈরি করেছিল ইন্ডিপেন্ডেন্ট কংগ্রেস পার্টি। ইন্ডিপেন্ডেন্ট কংগ্রেস পার্টি তৈরি করেছিল, ঠিক আছে, ইন্ডিপেন্ডেন্ট কংগ্রেস পার্টি। হলো, বেশ। এবার আমরা যেখানটা যাব সেটা হচ্ছে স্বরাজ্য দলের নীতি ও কর্মসূচির ক্ষেত্রে একটা বড় রকমের পার্থক্য ছিল।
মতিলাল নেহরু ও তার সমর্থকরা সরকারি কাজে বাধা দানের নীতি গ্রহণ করলেও কেলকার, জয়কার, মুঞ্জে তা না করে জনকল্যাণমূলক নীতি গ্রহণের পক্ষপাতী ছিলেন। হলো, স্বরাজ্য দলের কর্মসূচির ফলে সমাজের বিত্তবান শ্রেণী লাভবান হয়। আইনসভায় প্রবেশ করে স্বরাজ্য দল বহু ক্ষেত্রে সরকারের সঙ্গে আপোষ আর বোঝাপড়ার নীতি গ্রহণ করে। ঠিক আছে, বোঝা গেল এটা। চিত্তরঞ্জন দাসের মৃত্যুর পর বেঙ্গল প্যাক্টে ব্যর্থতাজনিত সাম্প্রদায়িক ঐক্য বিনষ্ট হলে স্বরাজ্য দল দুর্বল হয়ে পড়ে। ঠিক, বেঙ্গল প্যাক্ট একটা সুবিধাবাদী বিবাহ ছিল। নেক্সট, স্বরাজ্য দলের ব্যর্থতার একটা বড় কারণ মহাত্মা গান্ধীর বিরূপ মনোভাব। কাউন্সিলের রাজনীতি তিনি কোনোদিনও মেনে নিতে পারেননি। গান্ধীজির দৃষ্টিতে আইন প্রণয়নের বাধা দান ও হিংসার বহিঃপ্রকাশের একটা প্রতীক ছিল। স্বরাজ্য দলের যে ব্যাপারটা, সত্যি কথা বলতে গেলে যেভাবে সূত্রপাত হয়েছিল, মানে ঠিক যেভাবে পৌঁছচ্ছিল আস্তে আস্তে মানুষের কাছে, সেখানে আমার মনে হয় যেটা সবচেয়ে বড় ফ্যাক্টর সিআর দাসের মৃত্যু। 1926-এ সিআর দাসের মৃত্যু না হলে এটা হতো না। ঠিক আছে, হয়ে গেল। এইবার আমরা যেটা দেখলাম 26 সালের ফল খুব খারাপ করলো। আসাম, বিহার, মাদ্রাজ ছাড়া কোথাও সুবিধা করতে পারেনি। 3টে জায়গা দেখো, আসাম, বিহার আর মাদ্রাজে একটু মুখ রক্ষা করেছিল, কিন্তু সব জায়গায় পারলো না, তাই তো। কেন্দ্রীয় আইনসভা যেখানে ভাবো আগে 41 থেকে 45টা আসন পেয়েছিল 23-এ, সেখানে চলে গেল 35টা আসন মাত্র পেল। ঠিক আছে, ঠিক। এবং ওই যে বললাম রাজনৈতিক দলাদলিটা হয়ে গেছিল নিজেদের মধ্যেই, এবং সেই রকম একটা অবস্থার মধ্যে স্বরাজ্য দল পুরোপুরি আমাদের কি বলবো অস্তাচলের পথে চলে গেল। ওল্ড স্বরাজ্যিস্ট যেটা যতীন্দ্রমোহন সেনগুপ্ত করেছিল, সেই ওল্ড স্বরাজ্যিস্ট দলের যতীন্দ্রমোহন সেনগুপ্ত সরাসরি একটা কথা বলেছিল যে আমরা কংগ্রেসেরই থেকে একটা শাখা দল। এটা 1933 সালে যখন আমাদের বিখ্যাত যে ঘোষণাটা হয়েছিল, যাকে আমরা এক কথায় বলি হচ্ছে বলো, খুব ইম্পর্টেন্ট, আমাদের কত বললাম সালটা, 33, কলকাতা অধিবেশনে কিন্তু আমাদের ওনার স্ত্রী নেলি সেনগুপ্ত যখন প্রেসিডেন্ট হয়েছিল, তখন যতীন্দ্রমোহন সেনগুপ্ত কথাটা বলেছিল, মনে থাকবে। প্লিজ, হলো। আচ্ছা, এইবারে যেটা আমরা ভালো করে একটু বিচার করব, মন্টেগু চেমসফোর্ড সরকার আইনের কার্যকারিতা অনুসন্ধানের জন্য একটা কমিটি নিয়োগ করা হয়েছিল, মনে থাকবে, একটা কমিটি নিয়োগ করা হয়েছিল। হ্যাঁ, সাইমন কমিশন গঠন করেছিল সেই সময়। হলো, স্বরাজ্য দল কি হয়েছিল, জাতীয় আন্দোলনকে গতিশীল ও প্রাণবন্ত করে তোলার পাশাপাশি শ্রমিকদের স্বার্থ রক্ষা, দেশীয় শিল্প সংরক্ষণ নীতি, ডাক টিকিট, রেল ভাড়া, লবণ, ঠিক আছে, শুল্ক হ্রাস প্রভৃতি বিভিন্ন বিষয়ের প্রস্তাব উত্থাপন করেছিল। ঠিক আছে, তাহলে এই যে এখানে এলো সাইমন কমিশন, এই ব্যাপারটা এখানে কিন্তু পরিষ্কার হলো যে কিছু একটা আসতে যাচ্ছে, এবং যেটা আমাদের লর্ড বার্কেনহেডের কথাবার্তা দিয়ে পরিষ্কার হয়েছিল যে ভারতীয়রা কোনো তোমার কি বানাতে পারে না, একটা সংবিধান তৈরি করতে পারে না। তখন লর্ড বার্কেনহেডকে চ্যালেঞ্জ করে মতিলাল নেহেরু যেটা করেছিল, সেটা হচ্ছে আমাদের নেহেরু কমিশন বানিয়েছিল। সেটা হচ্ছে বাছা বাছা লয়ার আর কিছু ভালো স্টুডেন্টকে, মানে যারা রাজনীতিবিদ কিন্তু ছাত্র হিসেবে খুব ভালো, তাদেরকে নিয়ে তৈরি করেছিল। যেমন এম.আর. জয়াকার, এম.এস. অ্যানি, ঠিক আছে, তারপরে হচ্ছে এরা সব এসেছিল কোথা থেকে, আমাদের লিবারেল দল থেকে। আবার ধরো ওই একই দলে তেজ বাহাদুর সপ্রু, নিউ লিবারেল দল থেকে এসেছিল। তারপরে জওহরলাল নেহেরু এবং সুভাষচন্দ্র বোস। জওহরলাল নেহেরু লয়ার, কিন্তু সুভাষচন্দ্র বোস লয়ার না, উনি কিন্তু আইএস, তাই তো, ইন্ডিয়ান সিভিল সার্ভিসে 4th র্যাঙ্ক করেছিলেন, তোমরা নিশ্চয়ই জানো। এই লোকগুলোকে নিয়ে তৈরি হয়েছিল এবং সত্যি সত্যি খুব ভালো হয়েছিল। সমস্যা কতগুলো জায়গায় ছিল, পরিষ্কার ছিল না। যেমন হচ্ছে 1909 সালের মরলেমিন্টো রিফর্মস অ্যাক্টে যে ওদের পজিশনটা কি হবে সেটা নিয়ে কিন্তু কিছু বলা হয়নি। মানে ওদের বলতে চাইছি যে মুসলিম লীগের যে সেপারেট ইলেকটোরেটের ব্যাপারটা ছিল, সেটা কিন্তু স্পষ্ট ছিল না। ওখানে বলা হচ্ছে যে মুসলিম লীগ মানে বা মুসলিম সদস্যরাও তারাও চাকরি পাবে, তাদেরও একটা ভালো আসন থাকবে, কিন্তু ভালো আসন কত সেই সংখ্যাটা দেওয়া নেই। এবং সেই জায়গাটা এমনই ভাবে সমালোচনা হলো, যার জন্য আমাদের জিন্না বেরিয়ে এলো, মোহাম্মদ আলী জিন্না বেরিয়ে এসে 1929-এ উনি 14 দফা দাবি করলেন, 14 পয়েন্টস ডিম্যান্ড, 14 দফা দাবি করলেন।
ঠিক আছে, নেক্সট। তারপরে ভারতবাসীর শাসনতান্ত্রিক এবং সাংবিধানিক সংস্কারের দাবি পূরণের লক্ষ্যে সাইমন কমিশন গঠন করা হলো। রাওলাটাইন ও জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড ব্যতীত সাইমন কমিশন গঠনকে কেন্দ্র করে, হ্যাঁ, সেটা হচ্ছে আমাদের ভারতবর্ষী আপামর তৃতীয়বারের জন্য ক্ষোভে পেটে পড়ল। ঠিক আছে, আপামর ভারতবাসী। মনে থাকবে। এবার দেখো, ন্যাশনাল লিবারেল ফেডারেশন সাইমন কমিশনের সমালোচনা করে বলল, এই আইন ভারতীয় জনগণের প্রতি ইচ্ছাকৃত অপমান। তা ন্যাশনাল লিবারেল ফেডারেশন মানে বুঝতে পারছো, সুরেন্দ্রনাথের সেই দল। সুরেন্দ্রনাথ তখন বেঁচে নেই। ইচ্ছাকৃত অপমান বলে দাবি করলো। আচ্ছা, সাইমন কমিশনের যে মন্টফোর্ড শাসন সংস্কার আইনের কার্যকারিতা বিচার করতে চেয়েছিল ওরা, মানে আগের যে আইনটা 1919-এর, এটা মনে রাখবে যে আগের যে শাসন সংস্কার থাকে তারই ওরা একটা রেকটিফাই করতে চায়। ভারতীয়দের প্রশাসনিক যোগ্যতার মূল্যায়ন এবং ভবিষ্যতের জন্য কতটুকু শাসন সংস্কারের প্রয়োজন তা নির্ধারণ কিন্তু ওরা করতে চেয়েছিল। বেশ, লিবারেল পার্টির সংসদ স্যার জন সাইমনের নেতৃত্বে ব্রিটিশ পার্লামেন্টের 6 সদস্য বিশিষ্ট শ্রমিক দলের 2 জন এবং রক্ষণশীল দলের 4 জন ইন্ডিয়ান স্ট্যাটুটারি কমিশন গঠন করেন। ঠিক আছে, এই যে স্ট্যাটুটারি, ইন্ডিয়ান স্ট্যাটুটারি কমিশন হচ্ছে সাইমন কমিশনের আরেকটা নাম, 27 সালে। ঠিক আছে, এখানে আমাদের এই 7 জন সদস্যদের মধ্যে 2টো নাম মনে রাখবে। একটা হচ্ছে স্যার জন সাইমন, যার নেতৃত্বে হয়েছিল, আরেকজন হচ্ছে ক্লেমেন্ট এটলি, যিনি পরবর্তীকালে ইংল্যান্ডের প্রাইম মিনিস্টার হয়েছিল। ঠিক, এটা মনে রাখবে তোমরা। অল হোয়াইট কমিশন, এটাকে অল হোয়াইট কমিশন বলা হয়েছিল। পেন্ডেল মুর কমিশনের সকল সদস্য আমাদের কি হয়েছিল, শ্বেতাঙ্গ হওয়ায় একে অল হোয়াইট কমিশন মনে করেন। ঠিক আছে, আরউইনের পরামর্শে এই 7 জনের কমিটিতে একজন ভারতীয়কে রাখা হয়নি। এটি পক্ষপাতহীন সংসদীয় কমিশন, তাই ভারতীয় সদস্য নেওয়ার কোনো উপায় নেই। ঠিক আছে, রক্ষণশীল সরকার সাইমন কমিশন গঠনকালে ভারতীয় সদস্যদের এড়িয়ে চলে। 2 জন সদস্য ছিলেন, একজন হচ্ছে সত্যেন্দ্র প্রসন্ন সিংহ, হাউস অফ কমন্সের সাপুরজি শাকলাওয়ালা, 2 জন ছিল। ঠিক আছে, এবার দেখো নতুন স্লোগান যেটা হয়েছিল, সাইমন ফিরে যাও, গো ব্যাক সাইমন। মনে থাকবে, গো ব্যাক সাইমন বা সাইমন ফিরে যাও, এই ধ্বনিটা দেওয়া হয়েছিল। এটা বলেছিল কে? এটা বলেছিল মনে রাখবে ইউসুফ মেহের আলী, তাই তো, মেহের আলী। আচ্ছা, লিখে দিচ্ছি এখানটা, এটা বলেছিল মেহের আলী। বেশ, এইবারে আমরা যেটা খুব ভালো করে পড়বো এখানে, কলকাতা, লাহোর, লখনৌতে চৌধুরী খালিকুজ্জামানের উদ্যোগে ঘুড়ির মধ্যে লেখা হয়েছিল গো ব্যাক সাইমন। ঠিক আছে, এবং একই রকম ভাবে বেলুনের মধ্যেও লেখা হয়েছিল। ঠিক আছে, ঘুড়িতে ও বেলুনে। ব্ল্যাক ফ্ল্যাগ, কালো পতাকা দেখানো হয়েছিল। ঠিক আছে, বড় শোভাযাত্রাও বেরিয়েছিল, কিন্তু এরও মধ্যে মনে রাখবে হিন্দু মহাসভার এম.আর. জয়কার, কংগ্রেসের লাজপত রায়, জওহরলাল নেহেরু, লিবারেল ফেডারেশন পার্টির আমাদের মনোরঞ্জন রায়, কমিউনিস্ট পার্টির নেতারা সাইমন কমিশনের বিরুদ্ধে আন্দোলন শুরু করে দেয়। ঠিক আছে, জিন্নাও কিন্তু এর বিরোধিতা করে, জিন্না নিজে লয়ার ছিল। কিন্তু একটা গ্রুপ, যেটা মোহাম্মদ শফি, মানে মুসলিম লীগের আরেকটা গ্রুপ, মোহাম্মদ ইকবাল, ঠিক আছে, ফজলি হোসেন, ফিরোজ খা, এরা সবাই আবার এটাকে কি করলো, এটাকে আবার একটা সমর্থন করেছিল। মানে সাইমন কমিশনকে মোহাম্মদ শফির গ্রুপটা, মাদ্রাসের জাস্টিস পার্টি, পাঞ্জাবের ইউনিয়নিস্ট পার্টি সমর্থন করেছিল। ঠিক আছে, বেশ। এবার এই সময় একটা শ্রমিক আন্দোলন হয়েছিল, বলছে 50,000 শ্রমিক এতে সামিল হয়েছিল, এবং চরমপন্থী নেতা লাজপত রায় যখন গো ব্যাক সাইমন ধ্বনি দিতে দিতে এগিয়ে গেছিল, তখন আমাদের পাঞ্জাবের যিনি কমিশনার, পাঞ্জাবের কমিশনারের নাম কি ছিল, স্কট। স্কটের নির্দেশে এএসপি মানে অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, তার নাম ছিল মিস্টার র্যান্ড। সে কি করেছিল, সে লাঠি পেটা করে হত্যা করেছিল আমাদের লাজপত রায়কে। ঠিক আছে, লাঠির আঘাতে মৃত্যু হয়েছিল। এইবার এখানে
আমাদের একজন বিখ্যাত লয়ার শিবস্বামী আয়ার বলেছিল যে সাইমন কমিশনের প্রতিবেদন আবর্জনা স্তূপে নিক্ষেপ করা উচিত। উনি কথাটা ডাইরেক্ট বলেছিল। 30 সালের 27 মে এই রিপোর্টটা পুরোপুরি জমা পড়ে যায়, ঠিক আছে, এবং তারই ভিত্তিতে 35 সালের ভারত শাসন আইন তোমার রচিত হয়, ঠিক আছে। এবার নেহেরু রিপোর্ট আমি আগেই বলে দিয়েছি, সেটা হচ্ছে ওই লর্ড বার্কেনহেডের প্রতিবাদে এটা হয়েছিল, এটা তোমরা দেখে নিয়েছো বেশ। আচ্ছা, এটাকে মুসলিম লীগ বর্জন করেছিল এবং এখানে বলা হয়েছিল ভারতবর্ষকে পূর্ব ঔপনিবেশিক স্বায়ত্তশাসনের সুযোগ দিতে হবে, এটা বলা হয়েছিল, ঠিক আছে। প্রাদেশিক আইনসভাগুলিতে বাংলা ও পাঞ্জাব বাদে জনসংখ্যার বিরুদ্ধে সংখ্যালঘুদের 10 বছরের জন্য আসন সংরক্ষিত হবে, ঠিক আছে, বেশ। এবার দেখো এখানে একটা কথা বলে দিই, আমাদের এই রিপোর্টটাতে তেজ বাহাদুর সপ্রুর কথা, জয়াকরের কথা আমি বলে দিয়েছি। এবার শিখ নেতৃবৃন্দ, আম্বেদকরের নেতৃত্বাধীন অনুন্নত সম্প্রদায় ও মাদ্রাজের অব্রাহ্মণ দল নেহেরু রিপোর্টের বিরোধিতা করেছিল, চিন্নাও করেছিল। 1929 সালে তার জন্য 14 পয়েন্টস ডিমান্ড বা 14 দফা দাবি করেছিল। সুভাষচন্দ্র বোস, শ্রীনিবাস আয়াঙ্গার, জওহরলাল নেহেরু এরা ইন্ডিপেন্ডেন্স লীগ গঠন করেছিল, পূর্ণ স্বাধীনতার কথা বললো। কারণ নেহেরু রিপোর্টে মনে রাখবে ডোমিনিয়ন স্ট্যাটাসের কথা ছিল, পূর্ণ স্বাধীনতার কথা ছিল না, ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে, বেশ। এবং মতিলাল নেহেরুর সভাপতিত্বে নেহেরু রিপোর্টটি গৃহীত হয়েছিল, ঠিক আছে। এইবার দেখো এখানে শওকত আলী, মোহাম্মদ আলী এরা রিপোর্টটা নিন্দা করেছিল। গান্ধীজি রিপোর্টটাকে বলেছে মানুষের জয় বলে উচ্ছ্বাস প্রকাশ করেছিল, ঠিক আছে। তখনও কিন্তু গান্ধীজি একেবারে পূর্ণ স্বাধীনতার পক্ষে ছিলেন না, ঠিক আছে। তার মূল কারণ উনি মনে করছিলেন যে ভারত তখনও পূর্ণ স্বাধীনতার মতো একটা অবস্থায় পৌঁছয়নি, ঠিক আছে। এবং তারাচাঁদ একটা সুন্দর কথা বলেছিল, নেহেরুর রিপোর্টটি ছিল জন্মলগ্নে মৃত এবং 1 বছর অতিক্রান্ত হতে না হতেই তার রাভি নদীর জলে তাকে বিসর্জন দেওয়া হয়েছিল, ঠিক আছে। এই রিপোর্টের মধ্যে দিয়েই মনে রাখবে সর্বপ্রথম পরাধীন ভারতবর্ষে সংবিধান রচনার উদ্যোগ হয়েছিল বা উদ্যোগ পরিলক্ষিত হয়েছিল, ঠিক আছে। এরপরে কি হলো, এই দেশীয় রাজ্যগুলির প্রশাসন সম্পর্কে পর্যালোচনা করবার জন্য বাটলার রিপোর্টটা এলো, তাই তো। বাটলার রিপোর্ট 29 সালে কাজ করতে শুরু করলো, ঠিক আছে। তাহলে আমরা আজকে এই পর্বের যা যা ছিল এগুলো সবই কমপ্লিট করলাম। সাইমন কমিশন, নেহেরু রিপোর্ট আমাদের শেষ হয়ে গেল। আমরা পরবর্তী ক্লাসে আবার চলে যাব, পরবর্তী ক্লাসে আমরা চেষ্টা করব ইউরোপ বা হিস্ট্রি অফ ইউরোপ আমরা শুরু করব, ঠিক আছে। আমরা তাহলে এখানেই থেমে গেলাম।